নতুন ঢালাই করা কোনো ছাদে বা মেঝেতে হঠাৎ করে একটা ফাটল চোখে পড়েছে কখনো? অনেকেই কিন্তু এটাকে খুব একটা পাত্তা দেন না, ভাবেন এটা তো খুবই সাধারণ ব্যাপার। কিন্তু এই ছোট্ট ফাটলটা কি আসলেই ততটা নিরীহ? চলুন আজকের এই আলোচনায় একটু গভীরে গিয়ে দেখি কংক্রিটের এই ফাটলগুলো আসলে আমাদের কি বলতে চায়। এই দৃশ্যটা কিন্তু আমাদের অনেকের কাছে খুব পরিচিত, তাই না? একদম ঝকঝকে নতুন একটা ঢালাই, কিন্তু তার মাঝখান দিয়ে চুলের মতো সরু একটা রেখা চলে গেছে। এটা এতটাই কমন যে আমরা প্রায় ব্যাপারটাকে তেমন একটা গুরুত্বই দিই না। আর এই কথাটা তো আমরা হামেশাই শুনে থাকি, তাই তো? রাজমিস্ত্রি হোক বা বাড়ির মালিক, অনেকেই বলেন যে আরে এটা কংক্রিটের একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে প্রচলিত ধারণা, এটা আসলে কতটা সত্যি? আর এখানেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে। এই যে ছোট নিরীহ দেখতে ফাটলটা, এটাই হয়তো বড় কোনো কাঠামোগত সমস্যার প্রথম সতর্কবার্তা। মানে এটাকে অবহেলা করাটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বড় ঝুঁকি নেওয়ার শামিল। তাহলে চলুন সবার আগে জেনে নেওয়া যাক এই ফাটলগুলো ওভারহাপ্ট ধরে কেন। কংক্রিটের মতো এত শক্ত একটা জিনিসের মধ্যে ঠিক কি এমন হয় যে তাতে ফাটল দেখা দেয়? দেখুন, ফাটলের পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ থাকতে পারে। তবে সবচেয়ে সাধারণ কারণ হল প্রথমটা, সঠিকভাবে কিউরিং না করা। কিউরিং মানে তো আমরা জানি, ঢালাইয়ের পর কংক্রিটকে একটা নির্দিষ্ট সময় ধরে ভিজিয়ে রাখা, যাতে ওটা নিজের পুরো শক্তি অর্জন করতে পারে। এই কাজটা ঠিকমতো না হলে কংক্রিট বড্ড তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে ফেটে যায়। এছাড়া মিক্সে বেশি পানি দেওয়া, সিমেন্ট বালির অনুপাতে গড়বড় করা, বা ধরুন প্রচণ্ড গরমে কাজ করা, এগুলোও কিন্তু ফাটলের জন্য দায়ী। এখন একটা খুব জরুরি বিষয় বলি, সব ফাটল কিন্তু দেখতে একরকম হলেও তাদের চরিত্র একরকম নয়। কিছু ফাটল আছে যেগুলো শুধু দেখতেই খারাপ, কিন্তু কিছু ফাটল আবার পুরো স্ট্রাকচারের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। চলুন এই বিভিন্ন ধরনের ফাটলগুলোকে একটু চিনে নেওয়া যাক। প্রথমেই আসি প্লাস্টিক শ্রিঙ্কেজ ক্র্যাকের কথায়। ধরুন ঢালাই শেষ হলো, আর তার কয়েক ঘন্টার মধ্যেই যদি সারফেসে মাকড়সার জালের মতো সরু এলোমেলো কিছু ফাটল দেখতে পান, তাহলে বুঝে নেবেন এটাই সেই ক্র্যাক। সাধারণত খুব বেশি রোদ বা বাতাসের কারণে ওপরের স্তরের জলটা যখন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তখনই এটা হয়। এই ফাটল আটকানোর উপায়টা কিন্তু বেশ সোজা। প্রথমত, ফাটলের এলোমেলো প্যাটার্নটা খেয়াল করুন। দ্বিতীয়ত, ঢালাইয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব কিউরিং মানে জল দেওয়া শুরু করে দিন। আর তৃতীয়ত, চট বা পলিথিন দিয়ে সারফেসটা ঢেকে দিন, যাতে সরাসরি রোদ বা বাতাসে জলটা উড়ে না যায়। এবার আসি ড্রাইং শ্রিঙ্কেজ ক্র্যাকের কথায়। এগুলো একটু দেরিতে আসে, মানে ঢালাইয়ের কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর দেখা যায়। কংক্রিট যখন ভেতর থেকে আস্তে আস্তে শুকায় আর সংকুচিত হয়, তখন এই ধরনের লম্বা স্পষ্ট ফাটল তৈরি হতে পারে। এটা ঠেকানোর জন্য কয়েকটা জিনিস মাথায় রাখা খুব দরকারি। প্রথমত, এই লম্বা আর স্পষ্ট ফাটলগুলোকে চিনতে হবে। দ্বিতীয়ত, এটা নিশ্চিত করতে হবে যে অন্তত 14 থেকে 21 দিন ঠিকঠাক মতো কিউরিং করা হয়েছে। আর সবচেয়ে জরুরি হলো 3 নম্বর পয়েন্টটা, একদম শুরু থেকেই কংক্রিটের মিশ্রণের অনুপাতটা যেন সঠিক থাকে। আর এবার আমরা আসছি সবচেয়ে বিপজ্জনক ফাটলগুলোর একটায়, স্ট্রাকচারাল ফাটল। যখন কোনো কলাম, বিম বা ছাদের মতো ভার বহনকারী অংশে গভীর ফাটল দেখা দেয়, তখন বুঝতে হবে যে সমস্যাটা বেশ গুরুতর। এর কারণ হতে পারে বিল্ডিংয়ের ডিজাইনে কোনো ভুল ছিল, অথবা স্ট্রাকচারের ওপর তার ক্ষমতার চেয়ে বেশি ভার চাপানো হয়েছে। এই ধরনের ফাটল দেখলে 3টে কথা একদম মাথায় গেঁথে নিন। 1. ফাটলটা ভালো করে দেখুন, এটা কি বেশ গভীর আর প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে? 2. এটাকে কোনোভাবেই অবহেলা করবেন না, এটা কোনো সাধারণ ফাটল নয়। আর 3. বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে একজন ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলুন। আরেকটা বিপজ্জনক ফাটল হল সেটেলমেন্ট ফাটল। এটা তখন হয় যখন একটা বিল্ডিংয়ের নিচের মাটি সব জায়গায় সমানভাবে বসে না, ফলে ফাউন্ডেশনের ওপর একটা অসম চাপ তৈরি হয়, আর তার জেরেই কলমের গোড়ায় বা দেয়ালে ফাটল দেখা দেয়। এটা আটকানোর আসল উপায়টা কিন্তু বাড়ি তৈরির একদম শুরুতেই লুকিয়ে আছে। 1 নম্বর, কলামের গোড়ার ফাটলগুলো ভালো করে লক্ষ্য করুন। 2 নম্বর, বাড়ি তৈরির আগে মাটি ঠিকমতো কম্প্যাক্ট করা হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। আর 3 নম্বর, একটা ভালো ফাউন্ডেশন ডিজাইনই হলো এর আসল রক্ষা কবচ। কারণ একবার এই ফাটল দেখা দিলে এর সমাধান কিন্তু বেশ জটিল আর খরচ সাপেক্ষ। বেশ, আমরা তো বিভিন্ন ধরনের ফাটল সম্পর্কে জানলাম, কিন্তু এখন আসল প্রশ্ন হল কোনটা সাধারণ আর কোনটা বিপজ্জনক সেটা চট করে বোঝা যাবে কি করে। চলুন এই জরুরি বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক। স্লাইডটা দেখলেই পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার। সাধারণ মানে কসমেটিক ফাটলগুলো হয় চুলের মতো সরু আর শুধু সারফেসের উপরেই থাকে, কিন্তু বিপজ্জনক বা স্ট্রাকচারাল ফাটলগুলো হয় বেশ চওড়া আর গভীর,
বিশেষ করে বিম বা কলমের মতো জায়গায়। আর সবচেয়ে বড় বিপদের লক্ষণ হল যদি দেখেন ফাটলটা সময়ের সাথে সাথে বাড়ছে। একটা সহজ নিয়ম মনে রাখা যেতে পারে। যদি কোনো ফাটল 0.3 মিলিমিটারের চেয়ে বেশি চওড়া হয়, মানে ধরুন যদি একটা এটিএম কার্ড তার ভেতরে সহজে ঢুকে যায়, তাহলে সেটাকে বিপজ্জনক হিসেবেই ধরে নিতে হবে এবং অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। আর এখানেই কিন্তু বেশিরভাগ মানুষ একটা মস্ত বড় ভুল করে বসেন। অনেকেই বিপজ্জনক ফাটলগুলো সিমেন্ট বা প্লাস্টার দিয়ে কোনোরকমে ঢেকে দিয়ে ভাবেন, যাক সমস্যা তো মিটে গেল। কিন্তু সত্যিটা হলো এতে মূল রোগটা ভেতরে ভেতরে বাড়তেই থাকে। ব্যাপারটা অনেকটা ক্যান্সারের উপর ব্যান্ডেজ লাগানোর মতো, তাই না? একটা কথা তো আছেই, প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। চলুন এবার দেখি কিভাবে একদম শুরু থেকেই কংক্রিটকে মজবুত রাখা যায়, যাতে এই ফাটলের মতো সমস্যা তৈরি না হতে পারে। একটা মজবুত, ফাটলহীন কংক্রিটের জন্য এই কয়েকটা নিয়ম মেনে চলাটা কিন্তু মাস্ট। সঠিক অনুপাতে মিক্সচার তৈরি করা, অতিরিক্ত জল এড়িয়ে চলা, আর সবচেয়ে জরুরি ঢালাইয়ের পর অন্তত 14 থেকে 21 দিন ঠিকমতো কিউরিং করা। এই সাধারণ নিয়মগুলোই কিন্তু আপনার বাড়িকে অনেক দিন পর্যন্ত সুরক্ষিত রাখতে পারে। কিন্তু যদি আপনার বাড়িতে ইতিমধ্যেই একটা ফাটল দেখা গিয়ে থাকে, তখন কি করবেন? আসুন একটা সহজ অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। ঘাবড়ে না গিয়ে এই স্টেপগুলো ফলো করুন। প্রথমে ফাটলটার একটা পরিষ্কার ছবি তুলে রাখুন, এরপর একটা স্কেল দিয়ে ওর মাপটা নিন। একটা খাতায় তারিখ দিয়ে সব লিখে রাখুন, যাতে বোঝা যায় ওটা বাড়ছে কিনা। আর যদি মনে বিন্দুমাত্র সন্দেহ থাকে, তাহলে দেরি না করে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন। সব কথার শেষ কথা কিন্তু এটাই, একটা ফাটনকে দেখেও না দেখা বা উপেক্ষা করা মানে একটা জেনে শুনে ঝুঁকি নেওয়া। এটা হয়তো আপনাকে কালকেই বিপদে ফেলবে না, কিন্তু এটা নিজের আর পরিবারের সুরক্ষার সাথে আপোষ করার মতোই একটা ব্যাপার। সুতরাং পরের বার যখন কোনো দেয়ালে বা ছাদে ফাটল চোখে পড়বে, তখন এটা তো স্বাভাবিক বলে উড়িয়ে দেওয়ার আগে নিজেকে একবার প্রশ্নটা করুন, এই ছোট ফাটলটা কি আসলেই শুধুই একটা ফাটল, নাকি ভবিষ্যতের কোনো বড় বিপদের আগাম সংকেত? সিদ্ধান্তটা কিন্তু আপনার হাতে।